তার দিকে মুখ তুলে তাকিয়ে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছিল ঋতু। আচমকাই কাঁপা কাঁপা গলায় দরজার দিকে তাকিয়ে সে চেঁচিয়ে ওঠে, কে ওখানে, কে? পরিতোষের চোখ দরজার দিকে ঘুরে যায়। চোখ বুলিয়ে নিয়ে বলেন, কই, কেউ নেই তো। কাকে দেখলেন আপনি? একটা ছায়া দরজা থেকে সরে গেল। দুজনেই দ্রুত পা চালিয়ে দরজার কাছে সরে আসে। পাশের ঘরের দরজা আগের মতোই বন্ধ, প্যাসেজ ফাঁকা, কোথাও কেউ নেই। মায়ের ঘরে একবার উঁকি দেয় পরিতোষ, এখনও পাশ ফিরে শুয়ে আছেন। উহু, ভুল দেখেছেন আপনি, ক্লান্ত আছেন। আজকের মতো আলো নিভিয়ে শুয়ে পড়ুন। পরিতোষ বেরিয়ে যেতে দরজা বন্ধ করে ঘরের আলো নিভিয়ে জানলার কাছে সরে আসে ঋতু। সন্ধে নামতে শুরু করেছে। জানলার ঠিক বাইরে এক ফালি বাগান করা আছে, তার মধ্যে ইতস্তত ছড়ানো ফুল গাছগুলোর ওপরেও সন্ধ্যের অন্ধকার নেমেছে। একটু একটু করে একটা আলো এসে মিশছে সেই নিকষ অন্ধকারে, চাঁদের রূপালি আলো। সেদিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে ঋতুর মনে হয় এ বাড়িটা ঠিক স্বাভাবিক নয়, কিছু একটা রহস্য লুকিয়ে আছে এর গভীরে। বাড়ির কোনো এক কোণায় এই সন্ধ্যের থেকেও বহুগুণ গভীর এক অন্ধকার জমে আছে, অবরুদ্ধ হয়ে আছে কয়েক দশক ধরে। বুকটা ছমছম করে ওঠে তার। 6 বাইয়ে মল্লিক বাড়ির সামনে এসে দাঁড়ালো পুলিশের জিপটা। লাফিয়ে জিপ থেকে নেমে এলেন সান্যাল, তার ঠিক পিছনে বৃন্দাবন। রাত 3টে বেজে গেছে এতক্ষণে। গোটা পাড়াটা শান্ত হয়ে ঘুমিয়ে আছে। দুটো ভারী বুটের আওয়াজ আর রাস্তার আশপাশ থেকে ভেসে আসা ঝিঝির ডাক ছাড়া অন্য কোনো শব্দ নেই। কিন্তু মরা মানুষ কি করে ফিরে আসে স্যার? জিপ থেকে নেমে প্রশ্ন করে বৃন্দাবন। সুকলাল ড্রাইভ করছিল গাড়িটা। সে বলে, তাও আবার 25 বছর আগে মারা গিয়েছে। আমি জানি না, তবে মেয়েটা যে বিপদে আছে তাতে সন্দেহ নেই বৃন্দাবন। তুমি ফ্রন্ট ডোরটা চেক করো, বন্ধ থাকলে ভেঙে ঢুকতে হবে। সুকলাল গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মল্লিক বাড়ির বাইরে গার্ডেন গেটের ওপরে টর্চের আলো ফেলে। সান্যাল খেয়াল করেন বাড়ির ভেতর থেকে কোনো শব্দ আসছে না, কোনো আর্তচিৎকার নয়। মেয়েটার জন্যে চিন্তা হয় তার। হয়তো ঠিক এই মুহূর্তে কিছু একটা ঘটছে বাড়ির ভেতরে। যশোদা মল্লিক কীভাবে মারা যায় স্যার? সি স্ট্যাবড হারসেলফ। কদিন আগেই ওর কেস ফাইলটা ঘাঁটছিলাম। আরও কিছু বলতে যাচ্ছিলেন সান্যাল, প্রসঙ্গটা পাল্টে ফেললেন। কিছু একটা গোলমাল আছে ফাইলটা। কী গোলমাল? পরে হবে সেসব, আগে মেয়েটাকে বাঁচানো দরকার বৃন্দাবন। এতক্ষণে গেট পেরিয়ে বাগানের ভেতরে ঢুকেছে বৃন্দাবন। ভিতরের দরজাটায় এখন তালা লাগানো। পকেট থেকে রিভলভার বের করে সেটার ওপর একটা গুলি চালায় সে। দরজাটা ভেঙে ভিতরে রাস্তা দেখা যায়। লেটস গো ইনসাইড। সকালে উঠে মনটা হালকা হয়ে গেল ঋতু। এ বাড়িতে এসে থেকে 3টে দিন কেটে গেছে। এর মধ্যে আর কোনো গণ্ডগোল কিছু চোখে পড়েনি। কাজকর্মের মধ্যে ডুবে গেলে অন্য কিছুর কথা খেয়ালও থাকে না। প্রথম দিন সন্ধ্যের সেই ছায়াটার কথা 2-1বার মনে আসেনি তা নয়, কিন্তু এই বাড়িটা পুরনো, বেশিরভাগ দেওয়ালেই কালচে রং ধরেছে। তার ওপর বেশি আলো জ্বালানো থাকে না। চোখের ভুল হওয়া আশ্চর্য না।
তবে ঋতু খেয়াল করেছে পাম্প না চললে নৈশব্দের সুযোগে বেশ কিছু অবাঞ্ছিত শব্দ কানে আসে তার, যেন গোটা বাড়িটাই তাকে কানে কানে কিছু বলতে চাইছে। সত্যি কি তেমন কিছু আছে বাড়িতে? ভাবনাগুলোকে এড়িয়ে যেতে চায় ঋতু বারবার। সে কাজ করে পয়সা পায়, এসব আজগুবি চিন্তা মনে না আনাই ভালো। এই কদিন পরিতোষ মল্লিক বাড়ি ছিলেন না খুব একটা, ফলে দুপুরে খাবার দিতে যেতে হয়নি। আজ তিনি বাড়িতে আছেন। দুপুর ঠিক 1টা বাজতেই একটা প্লেটে পরিতোষের খাবার নিয়ে দোতলায় হাজির হলো ঋতু। বাড়ির সিঁড়িগুলো সরু সরু, সকাল থেকে পাম্প চলা শুরু করেছে। তার গনগন আওয়াজ ভেসে আসছে। বাড়িটা প্রায় ফাঁকা বলে প্রতিধ্বনিত হয়ে আরও গমগম করছে। সিঁড়ি পেরিয়ে দোতলায় উঠলে একটা লম্বা প্যাসেজে এসে দাঁড়াতে হয়। সেটা দুদিকে ভাগ হয়ে গিয়েছে। বাঁ দিকে গেলে পরিতোষের ঘর। সেখানে পৌঁছে টেবিলের ওপরে খাবারটা রেখে দেয় ঋতু। পরিতোষ ঘুমোচ্ছে। মাথার কাছে রাখা রেডিওতে পুরাতনী গান বেজে চলেছে। বিড়ালের মতো পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসে সে। নিচে নেমেই যাচ্ছিল। হঠাৎ সেদিন সন্ধ্যায় ছবিতে দেখা যশোদা মল্লিকের চোখটা মনে পড়ে গেল। এই তলাতেই তো থাকতো সে। নিশ্চয়ই প্যাসেজের উল্টো দিকের ঘরটা তার ছিল। ঘরটা দেখতে ইচ্ছে করছে একবার। পায়ে পায়ে হেঁটে প্যাসেজ পেরিয়ে আসে ঋতু। এদিকের ঘরগুলো জানলা বন্ধ, ফলে আলো আরও কম। তাছাড়া ধুলো আর মাকড়সার জালের পরিমাণ বেড়ে উঠেছে এদিকটায়। মাথার ওপরে সাদা সিলিংয়ে খয়েরি রঙের ছোপ ধরেছে। বুকটা দুরু দুরু করে। কে জানে কত বছর কেউ থাকেনি এই ঘরগুলোতে। একটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে সে। ঘরের দরজাটা এখন খোলা। সেই খোলা দরজা দিয়ে তাকাতে ভিতরের দেওয়ালে একটা ছবি ঝুলতে দেখা যাচ্ছে। এই ছবিতে একগোছা ফুল হাতে দাঁড়িয়ে আছে যশোদা মল্লিক। মাথায় একটা বাঁকানো টুপি, কোকড়ানো চুলের ঢল কপালের বেশিরভাগটাই ঢেকে ফেলেছে। একটা মিহি হাসিও আছে ঠোঁটের পাশে। কালো তিলটার জন্যে আরও মিষ্টি লাগছে হাসিটা। এটাই যশোদা মল্লিকের ঘর। ঘরে ঢুকে ছবিটার কাছে এগিয়ে আসে ঋতু। একদিকে জানলা খুলে দেয়। সঙ্গে সঙ্গে এক ঝাঁক রোদের রেখা মেঝের ওপর ঝাঁপিয়ে পড়ে। ছবিটার দেওয়াল থেকে খুলে নিয়ে ভালো করে দেখতে থাকে সে। যশোদা মল্লিকের মৃত্যুর পর থেকে হয়তো এভাবেই ঝোলানো আছে। হলদে রঙের ছাপ পড়েছে ছবির ওপর। হাত বুলিয়ে সেটা মুছে দেয় ঋতু। আর ঠিক সেই সময় মনে হয় ঘরের দরজার কাছ থেকে মৃদু পায়ের আওয়াজ আসছে। মুহূর্তে মুখ ফিরে তাকায়। কেউ নেই, দরজা খালি। ছবি হাতে ছুটে যায় সে দরজার কাছে। না, প্যাসেজটাও আজ আগের মতোই খালি পড়ে আছে। গাটা ছমছম করে ওঠে। বাড়িটা ফাঁকা বলে কি বারবার মনের ভুল হচ্ছে? দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেওয়ালে পিঠ রেখে উত্তেজনায় হাঁপাতে থাকে সে। পাম্পের শব্দ এতক্ষণে বন্ধ হয়ে গেছে। পাশ ফিরে কান রাখে দেওয়ালে। আর সঙ্গে সঙ্গে পুরনো একটা শব্দ আবার কানে আসে। হ্যাঁ, প্রথম দিন সন্ধ্যের সেই ছুরির আওয়াজটা। এবার আগের থেকে আরও জোরে। মনের ভুল তো নয়, সত্যি কিছুর একটা আওয়াজ আসছে দেওয়াল বেয়ে। আচমকা একটা শব্দ শুনে সে থরথরিয়ে কেঁপে ওঠে। মানুষের গলার আওয়াজ, খুব চাপা,
প্রায় বুঝে আসা গলায় অস্পষ্ট কিছু একটা উচ্চারণ করে চলেছে কেউ, ঠিক যেন একটা বন্য প্রাণী মানুষের স্বর নকল করার চেষ্টা করছে। ছিটকে দেওয়াল থেকে সরে আসে ঋতু। গায়ের প্রতিটা লোম খাড়া হয়ে উঠেছে ওর। মনের ভিতর থেকে কেউ বলে দেয় একটা ভয়ানক রহস্য লুকিয়ে আছে বাড়িতে। নিচে তাকায় সে। হাতে ধরা ছবিতে যশোদা মল্লিকের মুখের ঠিক ওপরে তার নিজের মুখের প্রতিচ্ছবি এসে পড়েছে। মায়াময় চোখ দুটো তুলে এক দৃষ্টি ঋতুর দিকে তাকিয়ে আছে যশোদা। কিছু কি বলতে চাইছে? ছবিটা দেওয়ালে তুলে রাখতে গিয়ে থমকে যায় ঋতু। ছবিটা যেখানে টাঙানো ছিল সেখানের দেওয়ালে এখন চৌকো রং ওঠা দেওয়াল বেরিয়ে এসেছে। এতকাল ছবির আড়ালে ঢাকা পড়েছিল জায়গাটা। ভালো করে তাকালে বোঝা যায় সেখানে এবড়ো খেবড়ো সিমেন্টের ওপরে কয়েকটা ইংরেজি অক্ষর খোদাই করা আছে। ধারালো কোনো অস্ত্র দিয়ে কারোর নাম খোদাই করে রেখেছে কেউ। অক্ষরগুলো পড়ার চেষ্টা করে ঋতু। BARU। পরের অক্ষরটা M বা N দুটোই হতে পারে। ঋতু আন্দাজ করে নেয় বরুণ। কে লিখেছে নামটা? যশোদা? নাকি এই বাড়িতে বরুণ নামে কেউ থাকতো? ঋতুর ভুরু দুটো কুঁচকে যায়। ছবিটা টাঙিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল, এমন সময় ছিটকে মাটির ওপরে পড়ে সে। 3 তলা থেকে একটা শব্দ ভেসে আসছে এই মাত্র, যেন একটা ভারী জিনিসকে মেঝের ওপর দিয়ে টেনে টেনে কেউ নিয়ে যাচ্ছে। মনস্থির করে নেয় ঋতু, এ বাড়ির রহস্য যেভাবেই হোক ভেদ করতে হবে। কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে থাকে সে। কেউ একটা আছে 3 তলায়, নিশ্চয়ই আছে। এ আওয়াজ মানুষ ছাড়া আর কেউ করতে পারে না। সিঁড়ি দিয়ে উঠেই 3 তলার ঘরগুলো চোখে পড়ে। দোতলার মতোই ঘরগুলো। সব কটার দরজা হাট করে খোলা, বন্ধ জানালার ফাঁক দিয়ে ক্ষীণ আলো এসে পড়েছে ঘরের ভেতরে। 2-একটা পুরনো ভাঙাচোরা আসবাব রাখা আছে কোনো কোনো ঘরে, বাকিটা ফাঁকা। কারো পক্ষে সেখানে লুকিয়ে থাকা সম্ভব নয়। দৌড়ে দৌড়ে একটার পর একটা ঘরে ঢুকতে থাকে সে। কেউ কোথাও নেই। অস্থির হয়ে ওঠে সে। চাপা গলায় চিৎকার করে ওঠে, কে আছেন এখানে? বেরিয়ে আসুন। ফাঁকা ঘরের ভেতর থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে শব্দটা। কোনো উত্তর আসে না। ঋতুর মনে হয় একটা অদৃশ্য উপস্থিতি যেন তাড়া করছে ওকে। কেউ একটানা নজর রাখছে ওর উপরে। দৌড়তে দৌড়তে সে খেয়াল করে আবার সেই মানুষের গলার মতো আওয়াজটা শুরু হয়েছে। কথা বলার চেষ্টা করছে কেউ। দুর্বোধ্য ভাষায় নিজের মনে যেন বিড়বিড় করছে। সবকটা ঘর দেখে নেয়। সত্যি কোথাও কেউ নেই। উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে বুক ভরে নিঃশ্বাস নিতে থাকে। আর ঠিক সেই সময় একটা সরু হাতের স্পর্শ এসে পড়ে তার কাঁধে। কে? কাপা গলায় চিৎকার করে মাটিতে বসে পড়ে সে। আপনি এখানে কি করছেন? পরিতোষ মল্লিক দাঁড়িয়ে আছেন। ঘুম ভেঙে কোনো এক ফাঁকে ওপরে উঠে এসেছেন তিনি। ঋতু আমতা আমতা করে। আসলে 3 তলাটা দেখতে ইচ্ছা করছিল। দেখতে ইচ্ছা করছিল? এখানে দেখার মতো কি আছে? পরিতোষের ভুরু কুঁচকে যায়। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। কথাটা বলে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল ঋতু। হঠাৎ থেমে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা
এ বাড়িতে বরুণ মল্লিক বলে কেউ ছিল? পরিতোষের মুখের অভিব্যক্তি কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টে যায়। একটা চাপা উত্তেজনা মুহূর্তের অসাবধানতায় খোলস ছেড়ে বেরিয়ে পড়ে। পর মুহূর্তে আবার স্বাভাবিক হয়ে যান তিনি। বরুণ? কই না তো, কেন বলুন তো? কোথায় একটা লেখা আছে দেখলাম যেন। কোথায়? পরিতোষ একটু এগিয়ে আসে। ঠিক মনে পড়ছে না। আচ্ছা বেশ। দীর্ঘশ্বাস ফেলে পরিতোষ। মা আপনাকে ডাকছিলেন, কিছু দরকার আছে। সিঁড়ি দিয়ে নামতে থাকে ঋতু। বরুণ মল্লিক নামটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পরিতোষের চোখ মুখ যে বদলে গিয়েছিল সেটা খেয়াল করেছে সে। কিছু একটা রহস্য তো অবশ্যই আছে। ঋতু মনস্থির করে নেয় যে রহস্যই থাক তার সমাধান সে করবেই। একতলায় নেমে মিসেস মল্লিকের ঘরে ঢুকতেই ধমক কানে আসে। দরকারের সময় যদি তোমাকে না পাওয়া যায় তাহলে পয়সা দিয়ে রাখা হয়েছে কেন? অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। আমি একটু বাথরুমে যাব, ধরো আমাকে। এগিয়ে গিয়ে মিসেস মল্লিকের একটা হাত কাঁধে তুলে নেয় ঋতু। তারপর একটু একটু করে ঘর থেকে বেরিয়ে তাকে বাথরুম অবধি পৌঁছে দেয়। তিনি ভিতরে ঢুকে যেতে সতর্ক বিড়ালের মতো চারিদিকটা দেখে নেয় সে। ধীরে ধীরে ল্যান্ডফোনের কাছে এগিয়ে এসে রিসিভারটা তুলে কানে লাগায়। একটা নম্বর ডায়াল করে। ফোনের ওপাশ থেকে শিশির সান্যালের গলা পাওয়া যায়। ঋতু একটু চাপা গলায় বলে, আমি ঋতু বলছি, মামাবাবু। ও বলো, সব ঠিকঠাক তো? হ্যাঁ, একটা প্রশ্ন আছে শুধু। এ বাড়িতে বরুণ মল্লিক বলে কেউ ছিলেন কখনো?